হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে আপনাদের ক্লাস মিস হয়েছে, আপনারা জানেন। এই কারণে যেহেতু আমাদের ক্লাস একটু কম হয়েছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই কারণে আমাদের ক্লাস একদিন বাড়বে, হ্যাঁ, সেটা শুক্রবার 9টায়। তার মানে এখন ক্লাস হবে শনি সোম বুধ শুক্র। শনি সোম বুধ হচ্ছে আমাদের ক্লাস রাত 10টায়, শনি সোম বুধ রাত 10টায় এবং শুক্রবার রাত 9টায়, কারণ 10টায় পাবলিক গ্রুপে ক্লাস আছে না কেউ। এবং কখনো কখনো শুক্রবারের ক্লাসটা চেঞ্জ হতে পারে, যেমন আজকে 8:30টার ক্লাস নিতে পারিনি বিদ্যুতের কারণে। যে ক্লাস দিয়েছি হচ্ছে আগামীকাল বিকাল 5টায়। গতকাল 45 মিনিটের বেচের ক্লাস নিতে পারিনি, যেটা আর রিকভার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। কেমন? সুতরাং আপনাদেরও এই একটু সমস্যা হয়ে যাচ্ছে, সমস্যা ফেস করছেন আপনারা। কিন্তু যেহেতু আপনারা রিটেন পরীক্ষা দিবেন, এই কারণে আপনাদের ব্যাকআপটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্যদের জন্য সময় বাড়ানো না হলেও আপনাদের জন্য সময়টাকে বাড়ানো হয়েছে। আমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, আমরা কততে ছিলাম একটু জানাতে হবে। আমরা নোট করছিলাম, আমরা বলছিলাম ট্রান্সলেশনের জন্য আমরা টোটাল 10টা নোট করবো, ট্রান্সলেশন প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং। যেহেতু আপনাদের সময় কম, আপনাদের আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং করানোর সময় নেই, সুতরাং আমরা যা শিখবো এই 10টা নোটের মাধ্যমে, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আমরা 10টা নোটের মাধ্যমে শিখবো। এবং আমি বলছিলাম যে আমি কথা দিচ্ছি এই 10 নোটের বাইরে ট্রান্সলেশন থাকবে না, ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে আপনার কনজাংশন ব্যবহার করবেন, সেটা তো আপনারা অন্যরকম হতেই পারে, কিন্তু ট্রান্সলেশনের বাইরে থাকবে না ইনশাল্লাহ। আমার বাড়ির কাজ দেয়া ছিল, বাড়ির কাজটা কি দেয়া ছিল সেটা একটু আমাকে একটু জানাতে হবে প্রথমেই। কেমন? বাড়ির কাজটা কি দেয়া ছিল? তাহের টিপো, ভালো আছি ভাই। বাড়ির কাজটা কি দেয়া ছিল আমাকে একটু জানাতে হবে। হ্যাঁ, আমাকে একটু জানাতে হবে। ওইটা সলভ করে দেন হচ্ছে যে আমি আজকের নোটে যাব ইনশাল্লাহ। আজকের নোটে যাব। বাড়ির কাজ কি ছিল একটু উল্লেখ করতে হবে। হ্যাঁ, খুব সম্ভবত 2টা বা 3টা এক্সাম্পল। আমরা নোট কত পড়ছিলাম এটা আমাকে একটু জানান তো ভাই। আপনারা নোট কত পড়ছিলাম, নোট কততে ছিলাম এটা একটু জানাতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা নাকি কোনো কথা বুঝতেছে না, বুঝছি না। নোট 3তে, আচ্ছা নোট 3-র বাড়ির কাজ দেয়া ছিল 2টা। কি সেন্টেন্সগুলো কি ছিল, পারেন না পারেন ওই সেন্টেন্স। নোট 2তে ছিলাম না, তো তার মাঝখানে আপনি একটা ক্লাস করেননি। নোট 3তে ছিলাম, নোট 3 শেষ হয়ে 2টা বাড়ির কাজ দিয়েছিলাম আমি। নোট 3 বিস্তারিত কথা বলছিলাম এবং নোট 3 নিয়ে টোটাল একটা ক্লাস নিয়েছিলাম আমি, আমার যতদূর মনে হয়। নোট 3, হ্যাঁ এক্স্যাক্টলি। 2টা বাড়ির কাজ কি ছিল একটু বলতে হবে আমাকে, একটু জানাতে হবে। আমি ওই 2টা সলভ করে দেন হচ্ছে যে আমি আজকে নতুন ক্লাসে যাব। ওটা একটু সলভ করে আপনাদের ক্লাসে যাব। একটু জানাতে হবে যে বাড়ির কাজটা কি ছিল, এটা একটু জানাতে হবে আমাকে ভাই। হ্যাঁ, সামাজিক বিধিনিষেধ ও গ্যারাটুপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব রূপ। এটা মনে হয় প্রথম ছিল। এটা একটু বলেন তো। স্মৃতি বিস্মৃতি ঘোরাটোপের রহস্য। আচ্ছা, হ্যাঁ, স্মৃতি বিস্মৃতি ঘোরাটোপের রহস্য। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, প্রথমটা আমরা একটু সলভ করে নিই। হ্যাঁ, প্রথমটা একটু সলভ করে তার পরবর্তীতে আমরা ওই বাস্তুচ্যুত এটা আমরা পরে দিই। স্মৃতি বিস্মৃতির এই বিষয়টা আমরা একটু সলভ করে নিই। আমাদের কি আছে এখানে? সামাজিক বিধিনিষেধ ও ঘোরাটোপের রহস্য ভেদ করে একটু খাতায় লিখি।
সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। সামাজিক বিধিনিষেধ সামাজিক বিধিনিষেধ সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। প্রতিনিয়ত রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। সাংস্কৃতিক জগতের নব নব রূপ। এই ছিল আমাদের সেন্টেন্স। এই জায়গায় আমরা কি কথা বলেছিলাম? আমরা বলেছিলাম যে এমন কিছু শব্দ থাকবে, আপনি যদি সেন্টেন্সটা ভালো করে পড়েন, সামাজিক বিধিনিষেধ ও ঘোরাটোপের, দেখেন এই ঘোরাটোপের রহস্য, এই ঘোরাটোপ শব্দটা আমাদের কাছে অপরিচিত, আমরা এই শব্দটার মানে জানি না। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম গত ক্লাসে টোটাল নোট 3 নিয়ে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। যদি কোনো শব্দ আমাদের থাকে, এমন শব্দ থাকে যে শব্দটাকে অ্যাভয়েড করা যায়, এমন বাংলা শব্দ থাকে যে শব্দটাকে অ্যাভয়েড করা যায়, ওই শব্দের হুবহু যদি আমরা না জানি, সেক্ষেত্রে বিকল্প কি কি ব্যবহার করা যেতে পারে। গত ক্লাসের নোটটা খুব ইম্পর্টেন্ট, গত ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। সেক্ষেত্রে আমরা বিকল্প কি হিসাবে ব্যবহার করতে পারি, এটা ছিল আমাদের মূল বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা এখানকার সাবজেক্ট খুঁজে বের করি, ভার্ব খুঁজে বের করি। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এতটুকু বলতে পারি, নোটগুলা করার পরে এই 10টা নোটের উপরে আপনাদের টোটাল 50টা প্র্যাকটিস দেওয়া হবে। 10টা নোটের উপরে আপনাদের টোটাল 50টা প্র্যাকটিস দেওয়া হবে এবং 50টা প্র্যাকটিসে আমি নিজে করাই দিব। আমরা একটু স্লোলি আগাই এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লাস সংখ্যা বাড়বে। সপ্তাহে 4 দিন আছে, প্রয়োজন হলে আমি 5 দিন করবো, ওইটা নিয়ে টেনশন নেই যে আমাদের শেষ হবে কিনা। আমাদের এই জায়গার ভার্ব হচ্ছে বেরিয়ে আসে, এটা ধরতে পারলাম কিনা? সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। সাংস্কৃতিক জগতের নব নব রূপ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই না? কি বা ভার্বকে প্রশ্ন করেন তো কি বা কাকে দিয়ে? ভার্বকে প্রশ্ন করে কি বেরিয়ে আসে বলেন তো? সাংস্কৃতিক জগতের নব নব রূপ। তার মানে আমাদের এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আমাদের এটা, আর সাবজেক্ট হচ্ছে কি বলেন তো? সাংস্কৃতিক জগতের নব নব রূপ। আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, তার মানে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। যেখানে বলছিলাম যেখানে র পাইবেন সেখানে অফ যোগ করে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেখানে র পাবেন সেখানে অফ যোগ, তার মানে সাংস্কৃতিক, আচ্ছা সাংস্কৃতিক জগতের, এখানে অফ যোগ করে দিবেন, নব নব রূপ। তার মানে কি আসা যায় বলেন তো আমাদের? দা নিউ ফর্ম। কি লেখা যায় বলেন তো? দা নিউ ফর্ম অথবা দা নিউলি ফর্মস অফ। তার মানে সাংস্কৃতিক জগতের নব নব রূপ, নব নব রূপ মানে নতুন রূপ। দা নিউ ফর্মস অথবা দা নিউলি ফর্মস, নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ, অফ কালচারাল জগৎ। জগৎ মানে হচ্ছে এরিয়া অথবা ফিল্ডস অথবা সেক্টরস। এরিয়া আমি আবার সুন্দর করে লিখবো, আগে বুঝে নেন। এরিয়া, ফিল্ডস অথবা সেক্টরস। তার মানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। সাবজেক্ট কি পেলাম, কি পেলাম বলেন তো? দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ডস। সাংস্কৃতিক জগতের নতুন নতুন রূপ বা নতুন রূপ বেরিয়ে আসে। বেরিয়ে আসে মানে উদিত হয়। ব্রিংস অ্যাবাউট দিতে পারেন,
ব্রিংস আউট দিতে পারেন, অথবা বেরিয়ে আসে আপনি সরাসরি কাম ব্যবহার করেন আসে, অথবা আপনি ব্রিং টু লাইট দিতে পারেন প্রকাশিত হয়, অথবা আপনি ইমার্স দিতে পারেন, হঠাৎ করে নতুন কিছু যখন উত্থান হয় বা উত্থাপন হয় তখন সেটা ইমার্স শব্দটা ব্যবহার করা যায়। তো সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম আমরা। তারপরে প্রতিনিয়ত যদি আমরা ব্যবহার করি অ্যাডভার্ব পেয়ে যাই কন্টিনিউয়ালি বা কন্টিনিউয়াসলি আমরা ব্যবহার করতে পারবো। ছিন্ন করে সামাজিক বিধিনিষেধ, কিভাবে বলেন তো? ছিন্ন করে, কিভাবে ছিন্ন করে? অ্যাডভার্বের ব্যবহার পেয়ে গেছি। আচ্ছা, কি ছিন্ন করে? সামাজিক বিধিনিষেধ ও গেরাটোপের রহস্য। আমরা এই গেরাটোপ শব্দটা যেহেতু জানি না, এই শব্দটাকে আমরা বাদ দিব, এটা হচ্ছে আমাদের কাজ। তার মানে আমরা যদি সুন্দর করে নোট করে আমরা যদি লিখে এরকম ভাবে একটু দেখি, এদিক তাকান একটু। সাবজেক্টটা কি ছিল আমাদের? দা নিউ ফর্মস অফ কালচারাল, TURAL, কালচারাল ফিল্ডস, FI ফিল্ডস অথবা সেক্টরস। আচ্ছা, এটা সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে ইমার্স অথবা বেরিয়ে আসে, উত্থাপিত হয়, আপনি যে কোনো একটা ব্যবহার করেন, সাবজেক্ট ভার্ব পেয়ে গেছেন। আচ্ছা, এরপর আমরা কি ব্যবহার করি? অ্যাডভার্ব পেয়ে যাই কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি। কিভাবে বলেন তো? ছিন্ন করে, ব্রেকিং, BREAKING, ব্রেকিং দা, কি ছিল বলেন তো? কিসের বিধিনিষেধ বলেন তো? ব্রেকিং দা কি নিষেধ? ব্রেকিং দা mystery of social system and restriction, breaking the mystery of social system, সামাজিক বিধিনিষেধ, দেখেন সিস্টেম and restriction। খুব ভালো করে দেখেন, মাঝখানে আপনার গেরাটোপ শব্দটা আমি আনিনি, গেরাটোপের সব বাংলা অর্থটা এখানে নেই, গেরাটোপের বাংলা অর্থটা এখানে নেই। তার মানে দা নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ডস, সাংস্কৃতিক জগতের নতুন নতুন বা সাংস্কৃতিক ক্ষেত্রের নতুন নতুন রূপ বেরিয়ে আসে প্রতিনিয়ত। কিভাবে? ব্রেকিং দা মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন, সামাজিক বিধিনিষেধের রহস্য ছিন্ন করিয়া, সামাজিক বিধিনিষেধের রহস্য এবং বিধিনিষেধের রহস্য ছিন্ন করিয়া বা ছিন্ন করে সাংস্কৃতিক জগতের নব রূপ বেরিয়ে আসে। এই জায়গাটায় আমরা বুঝতে পারলাম কিনা যে আমরা গেরাটোপ শব্দটাকে বাদ দিলাম, গেরাটোপ শব্দটা বাদ দিলেও আমাদের এই অনুবাদের উপর কোনো ইমপ্যাক্ট পড়েনি। এটা বুঝতে পারলাম কিনা? যদি বুঝে থাকে একটু বলি ইয়েস, যদি বুঝে থাকি তাহলে বলি যে ইয়েস, বুঝতে পারলাম। আপনারা একটু মিলায় নেন, আপনার সাথে একটু মিলায় নেন। আপনি এটা বাড়ির কাজ ছিল, আপনি কিভাবে করছেন একটু মিলায় নেন। একটু বলেন। ইয়েস, ওকে। আচ্ছা, এইখানে আমরা এবার নোট 1 কি পড়ছিলাম মনে আছে? সরি, নোট 1 না তো, নোট 2 তে আমরা এই সেন্টেন্সটাকে এই যে ব্রেকিং দা মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন, এটা কি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি কিনা? আমরা একটু তাকাই, আমরা কি এভাবে ব্যবহার করতে পারি? ব্রেকিং দা মিস্ট্রি of social system and restriction, এরপর একটা কমা দিয়ে the new forms of cultural fields অথবা sectors emerge অথবা brings out অথবা brings to light continually অথবা continuously।
আমরা কি এটা ব্যবহার করতে পারি কিনা, এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে একটা কমা দিয়ে সাবজেক্টটা ব্যবহার করে আমরা কি এটা ব্যবহার করতে পারি কিনা, ইয়েস অর নট, ইয়েস অর নট। এটা 2012 সালে বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন, এই প্রশ্নটা 2012 সালে বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন। আমরা কি এটা করতে পারি, ইয়েস অর নট? আমরা কি ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল সিস্টেম এন্ড রেস্ট্রিকশন এটা প্রথমে আনতে পারি, এটা কি প্রথমে আনতে পারি, এটা একটু বলেন দ্রুত। ওকে, আচ্ছা এরপরের কাজটা কি দেয়া ছিল, এরপরের বাড়ির কাজটা কি দেয়া ছিল এটা একটু বলেন। ওকে, একটু রেসপন্স থাকতে হবে। এরপরের বাড়ির কাজটা কি দেয়া ছিল দ্রুত। আচ্ছা, বৈচিত্র্যময় সংস্কৃতিতে লেখেন। বৈচিত্র্যময় সংস্কৃতিতে লেখেন, বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে, নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন। দ্রুত করেন এটা, এটা একটু দ্রুত করতে হবে। এটা একটু দ্রুত করতে হবে। আমরা নোট 3 এর আন্ডারে আমাদের স্মৃতিবিস্মৃতি অন্তরে লুকিয়ে আছে বৈচিত্র্যময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ছিল তাই তো, ঠিক আছে, আমি ওটা দেখছি। যেটা দিলাম এটা করেন। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরে লুকিয়ে আছে বৈচিত্র্যময় অঙ্গনের জাগরণ। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি। তার আগে এটা একটু করেন, এটা একটু করার চেষ্টা করেন, এটা একটু করার চেষ্টা করেন। আর যারা ধরতে পারবেন না তারা বলবেন যে পারছি না, তাহলে আমি বুঝতে পারবো যে কারা পারছেন এবং কারা পারছেন না। একটু দেখেন, বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে, দেখেন খুব ভালো করে, এই যে মনন, মনন শব্দটা আপনি যদি এই সেন্টেন্সে আনেন তারপর অনুবাদ করা যায়, যদি না আনেন তারপর অনুবাদ করা যায়, কোনো সমস্যা নেই। দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন। একটু করার চেষ্টা করেন, তারপরে আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক জাগরণ ও করেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, এটা একটু করেন। এটার জন্য আমরা 1 মিনিট সময় দিয়ে আপনাদেরকে এটা একটু করেন, চেষ্টা করেন।
শুনেন, একটা আপনাদের একটু সহজ করে দেই। বৈচিত্র্যময় সংস্কৃতিতে আছে, তো এখানে কে করে ফেলবেন। এবার সেন্টেন্সটা পড়ে দেখবেন ভালো লাগবে। আমি বলছিলাম কি প্রথমে যে সেন্টেন্সের স্ট্রাকচারকে আমরা আমাদের মতো করে পরিবর্তন করে নেব, ওই যে 1 নাম্বার নোট ওয়ানে বলছিলাম। তার মানে বৈচিত্র্যময় সংস্কৃতি কে মূল সেন্টেন্সটা কি রকম দাঁড়ায় একটু করেন, তারপরে যদি না হয় তাহলে আমি করে দেব, আর হলেও আমি করে দেব ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আপনারা নিজেরা একটু করেন, আমি চাচ্ছি যে আপনারা নিজেরা একটু করেন, যতটুকু পারেন নিজেরা একটু করেন। বৈচিত্র্যময় সংস্কৃতিতে, এখানে আপনি বলবেন, ধরবেন সংস্কৃতি কে। হ্যালো, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ one of the tenets of culture who diverse within car সাত পল্লব, কেমন একটু হয়ে গেল। তাদের মধ্যে ওয়াজ, প্রথম কথা হচ্ছে ওয়াজ কেন ব্যবহার করলেন এটা বুঝলাম না আমি। উইথ দেয়ার, আচ্ছা না, একটু 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 ঠিক একটু উল্টাপাল্টা হয়েছে। আসাদ বল্লভ, হ্যাঁ চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু চেষ্টা করি ভাই, চেষ্টা করি, কারণ এই যে আমি এখানে নোট করে দিয়ে লাভ নাই তো। আপনারা চেষ্টা করবেন, না পারলে আমি বলে দিব, যেখানে কারেকশন হয় সেখানে আমি বলে, তারপরে আপনি ভুলটা ধরতে পারবেন। তার মানে আপনি ভুলটা ধরতে পারবেন যে হ্যাঁ ভাই এই জায়গাটায় আমার ভুল হয়েছে, সামনে এই জায়গাটায় আর ভুল করা যাবে না। আর না পারলে ওটা বলতে হবে যে ভাই মানে ধরতে পারছি না। এত সময় লাগার তো কথা নয়, এটা করতে এত সময় লাগার কথা নয়। আমি তারপর ওয়েট করছি আপনাদের জন্য, আমি চাচ্ছি আপনারা একটু করেন। আচ্ছা, না পারলে তাড়াতাড়ি বলতে হবে যে ভাই পারছি না, কোনো সমস্যা নেই তো। না পারলে বলতে হবে যে পারছি না, তাহলে আমার সময় বেঁচে যাবে। তাহলে আমি তো ওয়েট করছি কি জন্য, যে আপনারা হয়তো বা চেষ্টা করছেন। না পারলে যে ভাই হচ্ছে না, এত তাড়াতাড়ি হতে হবে কেন? আপনারা তো অনুবাদে এখনো বাচ্চা আছেন, তো বাচ্চার পর্যায়ে আছেন। ট্রাই করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি, এদিক তাকান। যারা ট্রাই করছেন পরে আমার সাথে মিলাই নেবেন, যারা ট্রাই করছেন পরে আমার সাথে মিলাই নেবেন। সমৃদ্ধ করেছেন, আমরা একটু এইবার একটু একটু কথার সাথে সাথে রেসপন্স করবো আমরা। বৈচিত্র্যময় সংস্কৃতিতে আমরা বললাম সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। আমরা ভার পেয়েছি সমৃদ্ধ করা, আমরা ভার পেয়েছি সমৃদ্ধ করা। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে সমৃদ্ধ করা। তার মানে যেহেতু করেছেন, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এনরিচড অথবা হ্যাজ এনরিচড, আমরা ভার্বটা খুঁজে পাইলাম এবং সেন্টেন্সের ভার্বটা ধরতে পারলাম কিনা, সেন্টেন্সের ভার্বটা ধরতে পারলাম কিনা। ইয়েস, ইয়েস অর নট, ইয়েস অর নট, একটু মুখে মুখে কথা বলতে হবে। সেন্টেন্সের ভার্বটা ধরতে পারলাম কিনা, একটু কথা বলতে হবে। না না, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দেম হু হ্যাজ এনরিচড না, এটা হয়নি, এটা ঝামেলা হয়ে গেছে। এখন এখন আর আনসার দিয়ে কেন, এখন আর আনসার দিয়েন না, এখন আর আনসার দিয়েন না, এখন একটু ধরতে হবে। হ্যাঁ, আমরা খুঁজে পেয়েছি, আমরা সাবজেক্টটা খুঁজে পেয়েছি, আমরা কি সাবজেক্টটা খুঁজে পেয়েছি, সরি ভার্বটা খুঁজে পেয়েছি। এখন ভার্বকে আমরা প্রশ্ন করি, অ্যাক্টিভ ভয়েসে কে বা কারো দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, আর প্যাসিভ ভয়েসে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা আমরা বিস্তারিত বলেছি।
অ্যাক্টিভ ভয়েসে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবে? কে সমৃদ্ধ করেছেন? গুণীজনেরা। কে সমৃদ্ধ করেছেন? গুণীজনেরা। তার মানে গুণীজনেরা মানে কি বলেন তো? গুণীজনেরা মানে কি? গুণীজনেরা হচ্ছে আমাদের দা ট্যালেন্টেড, TALENTED, ট্যালেন্টেড পারসন, TERSON, ট্যালেন্টেড পারসন, অথবা দা ওয়াইজ, WISE, দা ওয়াইজ। সাবজেক্টটা ঠিক আছে কিনা আমরা সাবজেক্টটা ধরতে পারলাম কিনা একটু ইয়েস বলি। সাবজেক্টটা ধরতে পারলাম কিনা ইয়েস বলি। আচ্ছা, সাবজেক্টটা ধরে ফেলছি আমরা। তার মানে দা ট্যালেন্টেড পারসন অথবা দা ওয়াইজ, গুণীজনেরা। এখন দা ওয়াইজ কেন ব্যবহার করলাম? গুণীজনেরা ব্যবহার করেছে, এই জন্য আমাদের দা ওয়াইজেস হয় না। ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে আমাদের কি হয় না, অ্যাডভার্ব যুক্ত হয় না, এই জন্য আমরা দা করেছি, এই জন্য এটা প্লুরাল নাউন হয়ে গেছে। গুণীজনেরা, গুণীজনেরা ওই একটা শ্রেণীকে বোঝাচ্ছে। দা ট্যালেন্টেড পারসনস অথবা দা ওয়াইজ কি করেছে বলেন তো? আমাদের কি করেছে? সমৃদ্ধ করেছে। হ্যাভ এনরিচড, RICHED, হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছেন। খুব ভালো করে লক্ষ্য করেন, দা ট্যালেন্টেড পারসনস অথবা দা ওয়াইজ হ্যাভ এনরিচড, গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। কি সমৃদ্ধ করেছেন? খুব ভালো করে লক্ষ্য করুন। কি সমৃদ্ধ করেছেন? বৈচিত্র্যময় সংস্কৃতিতে, কে আমরা বলছি কি? বৈচিত্র্যময় সংস্কৃতিকে। তার মানে কি? বৈচিত্র্যময়, দিস ডাইভার্স, DIVERSE, ডাইভার্স কালচার, CULTURE, দিস ডাইভার্স কালচার। অথবা দিস শব্দটা না দিতে পারেন, সমস্যা নেই, আমি দিস শব্দটা দিলাম কারণ আপনি এমনিতেই বলার অর্থে যে এই বৈচিত্র্যময় শব্দটা, এটা আমি ভালো লাগার থেকে আনছি, এবং আপনি অনুবাদের ক্ষেত্রে অনেক কিছু নতুন আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। দ্য ট্যালেন্টেড পারসনস অথবা দ্য ওয়াইজ হ্যাভ এনরিচড দিস ডাইভার্স কালচার, এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। কিভাবে বলেন তো? নিজ নিজ, মনন শব্দটা আমরা বাদ দিব, উইথ দেয়ার, আমরা একটু মুছে দেই। নিজ নিজ মনন শব্দটা বাদ দিয়ে আমরা একটু মুছে দিব আমরা। উইথ দেয়ার ওন মেরিটস, একটু মুছে দিলাম ভাই, হ্যাঁ। নিজ নিজ, উইথ দেয়ার ওন, নিজের, ওন মেরিটস, MERIT, মেরিটস, অথবা আপনি ট্যালেন্ট দিতে পারেন। ট্যালেন্ট মনে হয় একজন দিল, উইথ দেয়ার মেরিটস, তাদের নিজ নিজ মনন ও দিয়ে, নিজ নিজ মনন এবং প্রতিভা দিয়ে। দেখেন আমি মনন শব্দের এখানে বাদ দিয়েছি, কিন্তু তারপর আমার অনুরোধ হয়েছে। কখন বলেন তো? বিভিন্ন সময়ে। তাহলে এট DIFFERENT, ডিফারেন্ট, TIME, টাইম অথবা টাইমস, TIMES। একটু বলেন তো, বিভিন্ন সময়ে, টাইম নাকি টাইমস? একটু বলেন। এখন কথায় খুব রেসপন্সিভ হতে হবে, কথা এখন খুব রেসপন্সিভ হতে হবে। বলেন, বিভিন্ন সময়ে ডিফারেন্ট টাইম নাকি ডিফারেন্ট টাইমস? দ্রুত বলতে হবে। বিভিন্ন সময়ে ডিফারেন্ট টাইম নাকি ডিফারেন্ট টাইমস? বিভিন্ন সময়ে ডিফারেন্ট টাইম নাকি ডিফারেন্ট টাইমস? ভ্যারাইটি দেয়া ভাই, ভ্যারাইটি দেয়া যাবে, ভ্যারাইটি দেয়া যাবে না কেন? ভ্যারাইটি দেয়া যাবে না কেন? আমি বলছি তো, সিনোনিম নিয়ে কোনো প্রশ্ন না, সিনোনিম নিয়ে কোনো প্রশ্ন না, সিনোনিম নিয়ে কোনো প্রশ্ন হবে না। আপনি মানে ডাইভার্সের জায়গায় ভ্যারাইটি দিতে পারেন, ডাইভার্সের জায়গায় ভেরিয়াস দিতে পারেন, ডাইভার্সের জায়গায় আরো বৈচিত্র্যময় অর্থে আপনি যা খুশি তা ব্যবহার করতে পারেন। সিনোনিম নিয়ে কোনো প্রশ্নই হবে না, আপনি সিনোনিম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। টাইম অর টাইমস, ডিফারেন্ট টাইমস। দেখেন এই কথাটা বলে আসলে আপনার এই টোটাল সেন্টেন্সটাই ভুল হয়ে গেল। ডিফারেন্ট টাইম, বিভিন্ন সময়ে। টাইম একটা আনকাউন্টেবল নাউন। এই তাহের তপু নাকি মনে হয় তুমি তো 45 প্রিলিমিনারি বেঁচে আছো ভাই মনে হয়। এটা কেন ভুল হলো? কারণ আমি তো গত ক্লাসে পড়াইছি 45 বিসিএস প্রিলিমিনারি ক্লাসে বললাম টাইম কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি কখনো এসবার যোগ হয়? সুতরাং এখানে হবে না, ডিফারেন্ট টাইম হবে, ডিফারেন্ট টাইমস। টাইমস লিখে নেবে, টাইমস লিখবেন, এরপরে কেটে দিবেন। টাইমস লিখবেন আপনি, টাইমস লিখে এটা কেটে দিবেন। ডিফারেন্ট টাইম মানে বিভিন্ন সময়ে। আর যদি আপনি বলেন ডিফারেন্ট টাইমস, তখন অর্থ হয় বিভিন্ন বারে, বিভিন্ন বারে, বুঝতে পারলেন? বিভিন্ন বারে, এটা হয় না। ডিফারেন্ট টাইম, বিভিন্ন সময়ে। তার মানে টোটাল অর্থটা আমরা পেয়ে গেছি ভাই। দেখেন, দ্য ট্যালেন্টেড পারসন, গুণীজনেরা বা দ্য ওয়াইজ, গুণীজনেরা হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছেন, হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছেন দিস ডাইভার্স কালচার। আপনি ভ্যারাইটি কালচার দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা ভেরিয়াস কালচার দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিস ডাইভার্স কালচার, বৈচিত্র্যময় এই সংস্কৃতিকে, উইথ দেয়ার ওন মেরিটস,
তাদের নিজের মেধা দিয়ে, এই দেখেন মনন শব্দটা কিন্তু আমি বাদ দিছি, মনন শব্দের অর্থ কি আমি নিজেও জানি না, উইথ দেয়ার ওন মেরিটস অথবা ট্যালেন্ট এট ডিফারেন্ট টাইম, বিভিন্ন সময়ে, এট ডিফারেন্ট টাইম, বিভিন্ন সময়ে। তারপরে তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন, তাদের মধ্যে অনেকের মধ্যে একজন থাকলে কি ব্যবহার করি আমরা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, ওয়ান অফ দেম। তার অনেকের মধ্যে থাকলে আমরা কি ব্যবহার করি? ওয়ান অফ দেম। তার মানে ওয়ান অফ দেম ইজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো করে লক্ষ্য করেন। তার মানে আমরা কি করলাম? মনন শব্দটাকে বাদ দিলাম, সংস্কৃতিতে এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। সংস্কৃতিকে, ভাই আপনি যখন সেন্টেন্সটা পড়ছেন, তো গুণীজনেরা বিভিন্ন সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। এখন সংস্কৃতিতে অবদান সমৃদ্ধ করা আর সংস্কৃতিকে সমৃদ্ধ করা একই কথা, কিন্তু আপনার বোঝার সুবিধাতে এটা আপনি চেঞ্জ করে নেবেন। এরপর আমরা এখানে একটা ব্যবহার করলাম, এখানে দা ওয়াইজ ব্যবহার করলাম প্লুরাল করার জন্য। গুণীজনেরা অর্থে ওয়াইজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করলে প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা প্লুরাল বা ভ্যাব ব্যবহার করলাম। বুঝাইতে পারলো? যেহেতু করেছেন, ফলাফলটা এখনো আছে, আমরা উপভোগ করছি, দ্যাট ইজ ওয়াই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলো। বিভিন্ন সময়ে অর্থে আমাদের ডিফারেন্ট টাইমস হয় না, ডিফারেন্ট টাইম হয়। বুঝাইতে পারলাম? যদি বলা হতো বিভিন্ন বারে, তখন ডিফারেন্ট টাইমস দিতে পারতেন, সেভারাল টাইমস দিতে পারতেন। তো অনেকের, রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন। গুণীজনেরা, দেখেন এখানে সাবজেক্ট কিন্তু গুণীজনেরা, অনেকেই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, অনেকেই, কিন্তু তাদের ভিতরে একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে ওয়ান অফ এর ব্যবহার, ওয়ান দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বটা সিঙ্গুলার হয়, নাউন এবং প্রোনাউন প্লুরাল হয়। এই যে দেখেন প্রোনাউনটা প্লুরাল, পি এল ইউ আর এ এর প্লুরাল, এরপরে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এস আই এন জি ইউ এল এর সিঙ্গুলার। যদি বুঝে থাকেন আপনার সেন্টেন্স আপনি দেখাবো। আমি বললাম তো যে 10টা নোট পড়ানোর পরে 10টা নোট থেকে 50টা সেন্টেন্স আপনাকে আমি প্র্যাকটিস করানোর জন্য দেব, এবং পাশে লিখে দেব নোট 1, নোট 2, নোট 3, নোট 4 এইভাবে লিখে দেব। এবং সবগুলাই বিগত বছরের প্রশ্ন, হয় কোনো ব্যাংক না হলে বিসিএস এর প্রশ্ন, অর্থাৎ নোটের বাইরে কোনো কিছু যাবে না। এবার বলেন বুঝতে পারলেন কিনা? বলেন বুঝতে পারলেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ওকে। সবসময় তো ইয়েস লিখতেছি, এবার লেখেন ওকে, দ্রুত লেখেন ওকে। যদি বুঝে থাকেন তাহলে ওকে লেখেন, আর যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করেন। স্যার ক্লাস রুটিনটা দিবেন প্লিজ। ক্লাস রুটিন হচ্ছে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 10টায়। যেহেতু আপনারা রিটেন ক্যান্ডিডেট এবং আপনাদের ক্লাস অনেক মিস হয়েছে ঈদ এবং আমার নিজের রিটেন পরীক্ষা থাকার কারণে, দ্যাট ইজ হয় আপনাদের ক্লাস এখন সপ্তাহে 4 দিন হবে, একদিন বাড়ানো হবে। যদি আপনাদের দেখা যাচ্ছে তারপরেও আপনাদের সমস্যা হচ্ছে, তারও সপ্তাহে ক্লাস 5 দিন হবে। কোনো কম্প্রোমাইজ নাই ভাই, ক্লাস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ক্লাস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক আছে? আচ্ছা, একটু সবাইকে জানাতে হবে, যদি বুঝে থাকি তাহলে ওকে, বুঝতে পেরেছি। যদি কেউ বুঝে না থাকি তাহলে বলতে হবে যে ভাই এই জিনিসটা বুঝিনি। আচ্ছা ওকে, আমরা নোট 3 এর আর একটা নিয়ম পড়বো, সরি আর একটা এক্সাম্পল করবো, যেটা আমাদের বাড়ির কাজ ছিল। ওকে, আপনারা বুঝতে পারছেন? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক জাগরণের, নাকি আল্লাহ ভালো জানে, সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। এটা এমন ছিল না, এটা পড়ছিলাম বলে ভুলে গেলাম। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, একটু খাতায় লিখি। লেখেন আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। একটু গভীর মনোযোগ দিতে হবে।
আমাদের স্মৃতি বিস্মৃতিতে, আমাদের স্মৃতি বিস্মৃতিতে, স্মৃতি বিস্মৃতির অন্তরালে। তার মানে আমরা যদি বলছি ভার্বকে হোয়ার অথবা হোয়াই অথবা হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা অ্যাডভার্বিয়াল হয়। কোথায় লুকিয়ে আছে বলেন তো? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে। খুব বুঝতে পারলাম, ঠিক আছে। লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে? লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। এখন লুকিয়ে আছে এটাকে লিখবেন নিহিত আছে। নিহিত আছে। ওই যে বললাম আপনি আপনার মতো করে সমার্থক শব্দ খুঁজে নেবেন। লুকিয়ে আছে মানে কি? সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ নিহিত আছে আমাদের আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে। বিষয়টা এরকম, যখন লুকিয়ে আছে দিবে তখন আপনি ওই সেন্টেন্সটা করতে পারবেন না। আপনি সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ নিহিত আছে আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে। লুকিয়ে আছে এখানে আপনি কি লিখবেন? নিহিত আছে। দেখেন আপনি সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেলতেছেন কিন্তু আপনার মতো করে। নোট 1 আমরা ফলো করছি, তারপরে আমরা নোট 3 অনুসারে আমরা এখানে কিছু কথাবার্তা বাদ দিব। বুঝতে পারলাম? তার মানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক জাগরণ অঙ্গনের জাগরণ লুকিয়ে নিহিত আছে। কি নিহিত আছে? বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। এই যে অঙ্গনের যেখানে অফ দেখছিলাম যেখানে র দেখছিলাম সেখানে আমরা কি ব্যবহার করছি বলুন তো? আমাদের অফ ব্যবহার করছি। তা জাগরণ ইংরেজি কি বলুন তো? জাগরণ ইংরেজি আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের জাগরণ। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা বুঝতে পারছি কিনা একটু বলেন। যদি বুঝতে পারি বলেন ইয়েস। যদি বুঝতে পারি এতটুকু বলেন ইয়েস। আচ্ছা, ডাইভার্স কালচারাল অ্যাওয়াকিং ইজ হিডেন ইন আওয়ার মেমোরিজ। হ্যাঁ, লেখা যায়, এটা লেখা যায়। বা হিডেন তো দিছি না, হিডেন দেয়া যায়। আমি আপনাকে তো শিখাচ্ছি অন্য জিনিস, আমি আপনাকে হয়তো ধরতে পারছি না। আপনি হিডেন দিয়ে করতে পারবেন, পরীক্ষার হলে তো করেই আসবেন। আমি আপনাকে বলছি যে শব্দটাকে চেঞ্জ করে আপনি কিভাবে করবেন সেটা বলছি। হিডেন দিয়ে তো পরীক্ষার হলে করেই আসবেন আপনি না পারলে। জাগরণ, জাগরণ ইংরেজি কি বলেন তো? জাগরণ খুব ভালো করেন। জাগরণ আমরা রাইজ ব্যবহার করলাম। জাগরণ, তো জাগরণ ইংরেজিকে প্রথমে রাইজ, দা রাইজ, RISE, দা রাইজ, জাগরণ। এখন রাইজের পরিবর্তে আপনি কি লিখতে পারেন? আসপেক্ট লিখতে পারেন অথবা অ্যাওয়াকিং লিখতে পারেন। আপনার ওটা খুশি, ওটা ওই বিষয়ে আমার কোনো কথা নেই। আচ্ছা, দা রাইজ অফ বৈচিত্র্যময়, ডাইভার্স কালচারাল সেক্টরস অথবা ফিল্ডস। আচ্ছা, দ্য রাইজ অফ ডাইভার্স কালচারাল সেক্টরস অথবা ফিল্ডস, বৈচিত্র্যময় সাংস্কৃতিক বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ নিহিত আছে বা লুকায়িত আছে, নিহিত আছে। এই যারা লিখছেন ইজ হিডেন, আমাকে একটু বলেন তো ইজ হিডেন কেন দিছেন? আমাকে একটু বলেন ইজ হিডেন কি মানে কেন দিছেন? একটু বলতে পারেন আমাকে? যারা ওই যে একটু বললেন যে হিডেন লুকিয়ে ইজ হিডেন দিয়ে দিলেন, ইজ হিডেন কিভাবে দিলেন? একটু আমার বোঝার চেষ্টা করুন। যেটা বুঝাচ্ছি সেটা চেষ্টা করুন। মানে কে লুকিয়ে আছে? আমাদের লুকিয়ে আছে অথবা নিহিত আছে। কে লুকিয়ে আছে? এই যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ, ও জাগরণ তো নিজে লুকিয়ে আছে। যে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলে সেন্টেন্সটা কি প্যাসিভ হয়? ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলে সেন্টেন্সটা কি প্যাসিভ হয় না অ্যাক্টিভ হয়? এটা বলেন তো, এই সেন্টেন্সটা কি প্যাসিভ হয় নাকি অ্যাক্টিভ হয়? বলেন, সেন্টেন্সটা কি প্যাসিভ ভয়েস হয় নাকি অ্যাক্টিভ ভয়েস হয়? দ্রুত। ভার্বের কাজ তো সাবজেক্ট করতে পারছে, ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলে সেন্টেন্সটা কি প্যাসিভ হয় নাকি অ্যাক্টিভ হয়? একটু দ্রুত বলেন। অ্যাক্টিভ। বলে এখানে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করতে পারছেন, এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে বলেন আন্ডারস্ট্যান্ড। ভার্বের কাজ এখানে সাবজেক্ট নিজে করছে, প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েস। এটা বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারলে বলেন আন্ডারস্ট্যান্ড। অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি। ভার্বের কাজ সাবজেক্ট করতে পারলে অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করছে, এটা কি বুঝতে পারলেন কিনা? যদি পারেন তাহলে লেখা আন্ডারস্ট্যান্ড বা ইউএন। ইউএন। বুঝিনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি।
অ্যাক্টিভ, রাইট। অ্যাক্টিভ ভয়েস, ওকে, খুব ভালো করেন। যদি আমি বলি দ্য পেন রাইটস ওয়েল, খুব ভালো করে লক্ষ্য করেন, আমাদের একটা মিসকনসেপশন আছে, আমাদের একটা মিসকনসেপশন আছে। ফিলস আর রাইজ অফ হিডেন, থিঙ্কিং না, এটা অতিরঞ্জিত করে ফেলছেন, দিমান পাল অতিরঞ্জিত করে ফেলছেন, অতিরঞ্জিত করে ফেলছেন, না এত অতিরঞ্জিত করা যাবে না। আমাদের একটা মিসকনসেপশন আছে যে কি জানেন, মিসপারসেপশন আছে আমাদের, যে সাবজেক্ট হইতে গেলেই মনে হয় আমাদের ব্যক্তি লাগে না, বস্তু কোনো সাবজেক্ট হতে পারে না। দা পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে, তাহলে এখানে সাবজেক্ট কি? তা আপনি এখানে কি বলবেন যে দা পেন, এখানে সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে কি? দা পেন। কে ভালো লিখে? কলম ভালো লেখে। কে ভালো লেখে? কলম ভালো লেখে। বুঝাইতে পারলাম? কে অথবা কারা দিয়ে প্রশ্ন অথবা কি দিয়ে যদি প্রশ্ন করতে পারি আমরা, এখন কে লুকিয়ে আছে বা কে লুকিয়ে আছে বা কে নিহিত আছে? কে নিহিত আছে বলেন তো? বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের জাগরণ, জাগরণ বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের বা অঙ্গনের জাগরণটা লুকিয়ে আছে, তারা ও নিজে লুকায় আছে, অন্য কেউ লুকায় নাই, ও কাউকে লুকায় রাখছে না। যদি আপনি সেন্টেন্সটা এরকম করেন, দ্য রাইজ অফ ডাইভার্স কালচার, ডাইভার্স কালচারাল সেক্টরস ইজ হিডেন, তখন এটার অর্থ হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণকে লুকানো হয়। তো সেন্টেন্স কি এটা? লুকানো হয় নাকি লুকানো আছে? লুকানো আছে, এই জন্য আপনি নিহিত লিখবেন, এই জন্য লিখবেন লাইস, LIS, লাইস। বুঝাইতে পারলাম? লুকিয়ে আছে কোথায় বলেন তো? এই যে দেখেন, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে এত কিছু তো দরকার নাই, কোথায় লুকিয়েছে? আমাদের স্মৃতিতে তো, ইন আওয়ার মেমোরিজ, ইন আওয়ার মেমোরিজ, MEMORIES, ইন আওয়ার মেমোরিজ। যেখানে কঠিন ওয়ার্ড দেখবেন ওখানে মেরে দিবেন, ঠিক এইভাবে। বুঝাইতে পারলাম? এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে কথা বলছি। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, আমাদের স্মৃতি, আমরা কি বলি না যে তুমি আমার স্মৃতি বিস্মৃতিতে রয়েছো? এখন আমরা কি ইউ আর ইন মাই ব্যাকআপ মেমোরি বা এরকম কোনো ব্যাকআপ ইন মাইন্ড এরকম বলার দরকার আছে? তুমি আমার স্মৃতি বিস্মৃতিতে রয়েছো মানে কি? তুমি আমার স্মৃতিতে রয়েছো, কথার অর্থ তো একই। দ্যাট ইজ ওয়াই আমরা আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে এইটুকুর মানে আমরা লিখবো ইন আওয়ার মেমোরিজ, ইন আওয়ার মেমোরিজ। বুঝাইতে পারলাম কিনা? যদি বুঝে থাকি লিখে লিখে বুঝতে পারছি। দ্য রাইজ অফ ডাইভার্স কালচার অ্যাওয়াকিং ইজ, পরে বোঝা যাচ্ছে না, ও ইজ হাইডিং ইন আওয়ার কালচার, লুকিয়ে আছে, লুকিয়ে আছে। কন্টিনিউয়াস টেন্স করিয়েন না, কন্টিনিউয়াস টেন্স করিয়েন না। আপনার কি বলে, ইনডিফিনিট করেন, কন্টিনিউয়াস টেন্স করিয়েন না। এবার বুঝতে পারছি কিনা একটু বলি, হ্যাঁ, এবার বুঝতে পারছি কিনা একটু বলি, এটা শেষ হলো কিনা, বুঝতে পারলাম কিনা আমরা, এটা বুঝতে পারলাম কিনা একটু বলি দ্রুত, এটা বুঝতে পারলাম কিনা একটু একটু বলি দ্রুত ভাই, একটু একটু বলি, এটা বুঝতে পারলাম কিনা একটু বলি দ্রুত, হ্যাঁ, ওকে। বুঝতে পারছি স্যার। কারো যদি বুঝতে সমস্যা হয় এটা আমাকে বলতে হবে যে ভাই বুঝতে পারছি না, কারো যদি বুঝতে সমস্যা হয় ওটাও বলতে হবে যে বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার লেখেন নোট 4। নোট 4,
আচ্ছা, নোট 4 এ আমরা দুইটা কথা লিখব। নোট 4 এ আমরা দুইটা কথা লিখব, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আমরা নোট 3 তে আমরা দুইটা পর্যবেক্ষণ পাইছিলাম, একটা হচ্ছে অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস আর একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস। নোট 4 এ আমরা দুইটা কথা লিখব, ঠিক আছে? আপনারা প্রথম লিখব প্রথম কথা। প্রথম কথা এভাবে লিখবেন, প্রথম কথা লিখবেন বাংলা, দ্রুত লিখবেন, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া এ করিয়া করে দেখিয়া দেখে ইত্যাদি থাকলে, ইত্যাদি থাকলে লেখেন বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া এ করিয়া করিয়া দেখিয়া দেখে ইত্যাদি থাকলে অনুবাদ করার সময়, ইংরেজি অনুবাদ করার সময়, ইংরেজিতে অনুবাদের সময়, অনুবাদের সময় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অথবা প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস জিরান্ড ব্যবহার, লিখেন দেখা হলে একটু মুছে দিব আমি, হ্যাঁ এটা মুছলাম। কি বলছি বলেন তো, খুব ভালো করে লক্ষ্য করেন। অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া এ করিয়া করে দেখিয়া দেখে, এটা হচ্ছে এক্সাম্পল, করিয়া করে দেখিয়া দেখে ইত্যাদি থাকলে, যদি থাকে ইংরেজি অনুবাদের সময় অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদের সময় আমরা তিনটা স্ট্রাকচার ফলো করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার যদি কারো জানা না থাকে তাহলে লিখে রাখবেন বার প্লাস আইএনজি। আর পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার যদি না থাকে তাহলে লিখবেন হ্যাভিং, হ্যাভিং প্লাস বি3। আর প্রিপোজিশন এবং জেরান্ড এটা তো আপনারা জানেন, যেমন বাই টেকিং, ইন ডুইং, উইদাউট ডুইং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইন যুক্ত থাকবে তখন সেটা জেরান্ড হবে। তার মানে আমরা তিন ভাবে করতে পারি। কয় ভাবে ভাই বলেন তো? তিন ভাবে। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি এবং প্রিপোজিশন প্লাস জেরান্ড ব্যবহার করতে পারি। কয়টা ব্যবহার করতে পারি ভাই? তিনটা ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং প্রিপোজিশন। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল লিখিনি। এই নোটটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল লিখিনি। বুঝাতে পারলাম? আচ্ছা, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং বাই প্লাস জেরান্ড ব্যবহার করে, বাই প্লাস জেরান্ড ব্যবহার করে অনুবাদ করা যেতে পারে। অনুবাদটি সিম্পল সেন্টেন্সে করা যেতে পারে। সিম্পল সেন্টেন্সে, সেন্টেন্সে করা যেতে পারে, করা যেতে পারে। সিম্পল সেন্টেন্সে করা যেতে পারে, সিম্পল সেন্টেন্সে করা যেতে পারে। আচ্ছা, এরপরে একটু লিখবেন এই ধরনের বাক্যকে, এই ধরনের বাক্যকে when, since, as,
বিফোর ইত্যাদি ব্যবহার করে, ইত্যাদি ব্যবহার করে, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স করেও অনুবাদ করা যায়, অনুবাদ করা যায়। খুব ভালো করে লক্ষ্য করেন, অনুবাদটি সিম্পল সেন্টেন্সে করা হয় কখন, যদি সিম্পল সেন্টেন্সে কখন হয়, তিনটা জায়গায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল এবং বাই প্লাস জেরান্ড। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি চাই পরিবর্তন করতে পারি, তাহলে এই ধরনের বাক্যকে পরিবর্তন করার জন্য আমরা যদি হোয়েন, সিন্স, এস, বিফোর, আফটার, আরো যত প্রকার সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এগুলা ব্যবহার করে এই একই অনুবাদকে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স অনুবাদ করতে পারি। একই অনুবাদকে সিম্পল সেন্টেন্সও করা যেতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সও করা যেতে পারে। বুঝাতে পারলাম? লেখা হলো কিনা, লেখা হলে একটু বলি যে লেখা হয়েছে। কেমন? লেখার জন্য একটু টাইম দিলাম, লিখেন, লিখতে হবে, লিখেন। কেমন? ধৈর্য হারা হয়েন না, ধৈর্য হারা হয়েন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইংরেজিতে খারাপ করার একমাত্র কারণ হচ্ছে ধৈর্য না থাকা। এছাড়া ইংরেজিতে খারাপ করার কোনো কারণই নেই। ইংরেজিতে খারাপ করার একমাত্র কারণ হচ্ছে ধৈর্য না থাকা। লেখা হলে একটু বলি তো লেখা হয়েছে, ডান লিখে একটু। কেমন? লেখা হলে একটু বলি যে লেখা হয়েছে, ডান। দু একজন একটু লিখি, তাহলে আমাদের বুঝতে, আমার বুঝতে সুবিধা হবে যে লেখা হয়েছে। ওকে, এক্সাম্পল দেখেন। বাড়ি গিয়ে আমি তাকে, মার্কার কোথায় এটা? আমার কাছে এটা। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। অসুস্থ দেখলাম। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। আমার প্রথম প্রশ্ন, খুব ভালো করে লক্ষ্য করেন, আপনি এইরকম সেন্টেন্স অসংখ্য আপনি পান, কিন্তু আপনি ধরতে না পারার কারণে আপনার ঝামেলা হয়। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নমূলক বা প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন পদক্ষেপগুলো বা উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নিলেন এ দেশে আর উন্নয়নমূলক কাজ হবে না, কারণ দেশের প্রতিটা সেক্টরই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, প্রতিটা সেক্টরের সাথে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। এই যে এত বড় সেন্টেন্স পড়ে আপনার মাথা গরম হয়ে গেল। তা আপনি যদি এতটুকু ভাঙতে পারেন, প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট পরিদর্শন করে, পরিদর্শন করে আপনি এই যে এই নিয়মে ফেলে দেবেন, পার্টিসিপেলের ব্যবহার ফেলে পরিদর্শন করে কি, ভিজিটিং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, প্রধানমন্ত্রী said that no development project will be able to, কি বলেন তো, সাস্টেইন বা টিকে থাকতে পারে না ডিউ টু আনকন্ট্রোলড করাপশন, অনিয়ন্ত্রিত এই কারণে। এটা যেভাবে থাকবে আপনি লিখেন, আমার মূল প্রশ্ন এটা না। এরকম ভাবে অসংখ্য সেন্টেন্স আপনি প্যাসেজে পান, কিন্তু আপনি ধরতে পারেন না যে এটা কোন স্ট্রাকচারে করবেন। আমাদের এখানে মূল অসমাপিক ক্রিয়া হচ্ছে গিয়ে, মানে বলছিলাম এ থাকবে, যে দেখিয়া, দেখে, ইয়া অথবা এ থাকবে। তাই বাড়িতে গিয়ে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম, তাই বাড়িতে গিয়ে এতটুকুর কাজকে আমরা আলাদা করব, আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম, এটা হচ্ছে আলাদা জিনিস। তাই বাড়ি গিয়ে আমরা প্রথমে কি লিখতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল। যাওয়া মানে কি, গিয়ে মানে গোয়িং হোম, লেখেন GOIN, গোয়িং হোম, বাড়ি গিয়ে। এখন গোয়িং টু হোম কেন হবে না এটা তো জানেন, হোমটা যেহেতু অ্যাডভার্ব নিজে, এই জন্য আমাদের হোমের পূর্বে টু বলতে হবে, গোয়িং হোম। এছাড়া আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? গোয়িং হোম ছাড়াও আমরা কিভাবে লিখতে পারি? হ্যাভিং প্লাস B3, তার মানে হ্যাভিং গন, বাড়ি গিয়ে। আচ্ছা, এরপরে কি লিখতে হবে?
তাহলে বাড়ি যাওয়ার পরে দেখছে আপনার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আফটার গোয়িং, বাড়ি যাওয়ার পর। দেখেন আমি তিনটা স্ট্রাকচার এখানে লিখলাম আপনার বোঝার সুবিধার্থে। একটু পরেই আমি বিসিএস এর एग्जांपल থেকে উদাহরণ দেব, একটু পরেই আমি বিসিএস এর एग्जांपल থেকে উদাহরণ দেব, কোনো সমস্যা নেই। গোয়িং হোম, এই যে অসমর্পিত বাংলা বাক্যের শেষে ইয়া এ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে গেছি, তাহলে আমাদের তিনটা স্ট্রাকচার ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা আমাদের প্রেপোজিশন প্লাস কি বলেন তো জেরান্ড। তারপর এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম, এটা আমাদের পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলাম, এটা হচ্ছে আমরা প্রেপোজিশন প্লাস জেরান্ড ব্যবহার করলাম। এতটুকু বুঝতে পারলাম কিনা? তো এখন আই ফাউন্ড হিম লেখেন, আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। দেখেন আপনি যখন এই সেন্টেন্সটা করবেন, গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, বাড়ি যেয়ে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। হ্যাভিং গন হোম আই ফাউন্ড হিম ইল, বাড়ি যেয়ে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। অথবা আফটার গোয়িং হোম, বাড়ি যাওয়ার পরে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। আমরা বলছি এই সেন্টেন্স, এই টাইপের সেন্টেন্সকে সিম্পলে অনুবাদ করেছি আমরা, এবং এটা বলেছি এই টাইপের সেন্টেন্সকে কমপ্লেক্সে অনুবাদ করা যায়। তখন কি ব্যবহার করতে হবে? সেন্টেন্সের অর্থ অনুসারে ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাকে আমরা কি এইভাবে করতে পারি না? এই সেন্টেন্সটাকে আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের কোনো সমস্যা আছে? যদি আমরা এইভাবে করি, যেমন when I went home, যখন আমি বাড়ি গিয়েছিলাম। I found him ill, আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। when কেন হলো এটা আশা করি প্রশ্ন করবেন না, কারণ এখানে পাস্ট টেন্স সিকোয়েন্স অফ টেন্স অনুসারে, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে আমি বাধ্য হয়ে এখানে when ব্যবহার করতে পারলাম। হুমের পূর্বে টু ব্যবহার করে না, এরকম আরো কিছু অ্যাডভার্ব আছে যাদের পরে টু ব্যবহৃত হয় না। আপ ডাউন, আপস্টিয়ার ডাউনস্টিয়ার, এগুলোর পূর্বে আমাদের যাওয়া অর্থে কি আমাদের অ্যাডভার্বের পূর্বে এরা নিজের অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট ইজ এদের পরে টু ব্যবহৃত হয়। আমরা কি এইভাবে করতে পারি কিনা পারি না একটু বলেন তো? ইয়েস করতে পারি, বলেন তো। আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে এইভাবে অনুবাদ কি করতে পারি? একটু বলতে হবে। যদি করতে পারি তাহলে একটু বলি যে হ্যাঁ করতে পারি। যদি করতে পারি তাহলে একটু বলি তো ইয়েস যে করতে পারি। করতে পারি, ওকে। এবার আপনাদের একটা দেখি, ছোট ছোট থেকে শেখাই, কেমন? ছোট ছোট থেকে শেখাই, বড় বাক্য তাহলে করে যাবেন। ছোট ছোট থেকে শেখাই, তারপর বড় বাক্য ইংরেজি ইনশাআল্লাহ করতে পারবেন, কেমন? অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, এটা করেন তো। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, এটা পরে একটু দ্রুত করে ফেলেন। হ্যাঁ, এটা আশা করা যায় লেট হবে না ইনশাল্লাহ। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, একটু দ্রুত করতে হবে এটা। কেউ সিম্পলে করবেন, কেউ কমপ্লেক্সে করবেন, সবাই সিম্পলে করেন না। ওকে, রহিম টেক রেস্ট 1 আওয়ার, হয়নি। রহিম টেক রেস্ট 1 আওয়ার, হয়নি। ফিলিং ইল, রহিম টুক রেস্ট ডিউরিং 1 আওয়ার, এটা হয়নি। when রহিম felt sick he took rest for an hour, আসাদ পল্লব, আসাদ এটা ঠিক আছে।
কম্পাউন্ডে সরি কমপ্লেক্সে করেছে সে, হ্যাঁ ঠিক আছে। বাকিরা দ্রুত করতে হবে, এই সেন্টেন্সটা দ্রুত করা যায়। আপনার ভুল হোক না ভাই, আপনার ভুল হলে কি আমি কখনো কাউকে কিছু বলেছি? অ্যাজ রহিম ওয়াজ ইল হি টুক 1 hour রেস্ট, হি টুক 1 hour রেস্টের সেন্টেন্স হয় না। আচ্ছা, আফটার বিকামিং ইল রহিম টেক রেস্ট কেন ভাই? ফর অ্যান আওয়ার, আওয়ার বানান হয়নি। when রহিম বিকেম ইল হি টুক 1 hour রেস্ট। ফলিং ইল না মামুন ভাই, ফলিং ইল না। when রহিম ফেল্ট ইল হি টুক রেস্ট। আপনাদের নিয়ে কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে ভাই। তাহার টিপু কি লিখছো? বিং সিক, রহিম টুক রেস্ট ফর 1 hour। ফর 1 ঘন্টা বুঝাতে ফর 1 hour হয় না, 1 ঘন্টা বুঝাতে ফর 1 hour হয় না পাগলা। আমি করে দিচ্ছি একটু, হ্যাঁ ভালো করে। অসুস্থ হয়ে ভার্বের শেষে আইন দিয়ে আমরা প্রথম প্রেজেন্ট পার্টিসিপল করব। প্রথমে কি করব বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল করব। এটা আপনারা একটু বলেন তো, পারফেক্ট পার্টিসিপল একটু করেন তো। এই একটু পারফেক্ট পার্টিসিপল এটা করেন তো, একটু দেখি। একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন, একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন। when রহিম ফেল্ট হি টুক রেস্ট ফর 1 hour। একটু ভুল আছে। when রহিম ওয়াজ ইল, when রহিম ওয়াজ ইল শব্দটা যায়, কিন্তু রেস্ট হি টুক রেস্ট 1 hour এটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার নয়। এটা একটু করেন, হ্যাঁ আগেটা ঠিক আছে, আগেটা আর করার দরকার নাই। এটা একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন তো। এটা একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন, এটা একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন দ্রুত। এটা একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন ভাইয়া, এটা একটু পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেন দ্রুত। পারফেক্ট পার্টিসিপল। ও নাসরিন নূপুর করেছে টু রেস্ট ফর 1 hour। ওকে, আর দু একজন পারফেক্ট পার্টিসিপল দিয়ে, আর দু একজন। হ্যাভিং ইল, জান্নাত হ্যাভিং ইল কেন? আচ্ছা ঠিক আছে, একটু ঝামেলা আছে। দেখেন, অসুস্থ হওয়া ভার্ব কি বলেন তো? হওয়া। এর বি ভার্ব হচ্ছে এই যে এটা, এর বেস ফর্ম আছে কি? হওয়া। তার মানে অসুস্থ ইংরেজি কি? ইল, BEING, বিং ইল। অথবা আপনি বিং সিক দিতে পারেন, ওটা সমস্যা নেই। সিনোনিমে নিয়ে কোনো ঝামেলা নেই। বিং সিক অসুস্থ হয়ে। তারপরে রহিম টুক রেস্ট ফর an hour, not 1 hour, for an hour। 1 ঘন্টা বুঝতে ফর 1 hour না ব্যবহৃত, ফর an hour 1 ঘন্টা। মানে ফর ব্যবহার করছেন 1 ঘন্টা ধরে। আমরা প্রিপোজিশনের ব্যবহার যদি পারি চেষ্টা করব করার জন্য। ফর কেন আসলো? এখানে অন্য কিছু তো আসতে পারে। অথবা আপনি এটা করতে পারেন, এই রেস্টটাকে ভাব দিয়ে দিতে পারেন। রহিম রেস্টেড ফর an hour। 1 ঘন্টা ধরে বিশ্রাম নিল। খুব ভালো করে লিখুন। আমি এটা প্রেজেন্ট পার্টিসিপল করব, বুঝতে পারলাম? প্রেজেন্ট পার্টিসিপল করলাম, এরপর পারফেক্ট পার্টিসিপল করব। হ্যাভিং, এই জান্নাত দেখেন হ্যাভিং এই যে বিন ব্যবহার করছি, হ্যাভিং বিন ইল। এই যে বিনটা কেন আনছি বলেন তো? এই বিনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস বি3 না? এই বি3 এর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি3। আর যদি আমরা অন্য প্রিপোজিশন ব্যবহার করতে যাই তাহলে দেখেন আফটার বিং ইল, আফটার বিং ইল অসুস্থ হওয়ার পরে। রহিম এখানে অনেকক্ষণ টেক লেখছেন, এটা খুব মাইন্ড করছে। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল তো ভাই, পাস্ট টেন্স তো। কোন টেন্স? পাস্ট টেন্স। এজন্য টেক হবে কেন? এখানে টুক হবে অথবা রেস্টেড হবে। আপনি ভার্ব, রেস্টকে ভার্ব করা যায়, জানেন? রেস্টকে ভার্ব করা যায়, বুঝতে পারলাম? এটা হচ্ছে এই ঘটনা। আমাদের ছোট ছোট সেন্টেন্স থেকে শিখতে হবে, কেমন? একদিনই তো, প্রথম দিনই তো আমরা অনেক বড় কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা ক্লিয়ার করতে পারলাম? বলেন, এই প্রথম কথা কি ক্লিয়ার?
যদি প্রথম কথা ক্লিয়ার হয়ে থাকে তাহলে 1, আমরা দ্বিতীয় কথা লিখব। রুল 1 এ দুইটা কথা, প্রথম কথা আমরা লিখেছি। যদি প্রথম কথা ক্লিয়ার হয়ে থাকে লেখেন 1, এতটুকু লিখেন 1, শুধু লেখেন 1। রহিম হ্যাভ বিকাম সিক, হ্যাঁ রহিম হ্যাভ বিকাম সিক দিলে হবে। আপনি তো ওই ব্যবহার করছেন, হ্যাভ বিকাম সিক দিলে হবে, কোনো সমস্যা নেই। ডেভিড বেকহাম হ্যাভিং ফেল্ট ইল, হ্যাঁ এটাও হবে, কিন্তু আপনি বিন ব্যবহার করলে হ্যাভিং ইল ব্যবহার করা যাবে না। পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলে আমাদের এটা ব্যবহার করতে হবে। প্রথম কথা কি ক্লিয়ার করতে পারলাম ভাই? প্রথম কথা একটু দ্রুত লিখতে হবে। প্রথম কথা ক্লিয়ার, প্রথম কথা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন দ্বিতীয় কথা লিখুন। দ্বিতীয় কথা লিখুন। আরে আমার মার্কার চেঞ্জ হয়ে গেল। দ্বিতীয় কথা লেখেন। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, হ্যাঁ, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অসমাপিকা, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে তিনটা জিনিস লিখবেন। অন্ত, মান, দ্বিত্ব, এভাবে দিয়ে লিখবেন। অসমাপিকা ক্রিয়ার শেষে এটা এইভাবে দিবেন, এটা লিখবেন অন্ত, এভাবে একটা টান দিবেন, মান এভাবে একটা টান দিবেন, তারপরে অন্ত, মান, দ্বিত্ব, দ্বিত্ব এভাবে একটা টান দিবেন। অন্ত লিখবেন চলন্ত, উদাহরণ বোঝার জন্য, ফুটন্ত, উড়ন্ত। মান লিখবেন উদীয়মান, ঘূর্ণায়মান। দ্বিত্ব লিখবেন হাসতে হাসতে, হাসতে হাসতে, নাচতে নাচতে। দ্বিত্ব তো বুঝেন একই কথা, এটা লিখবেন যেভাবে লিখছে এইভাবে লিখেন, যেভাবে লিখছে এইভাবে লিখেন। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্তমান দ্বিত্ব যদি থাকে তাহলে এইভাবে লিখবেন। আচ্ছা, ইত্যাদি থাকলে অনুবাদ করার সময়, অনুবাদ করার সময় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপল হয়, এখানে তিনটা নয়, এখানে শুধু একটা। বাংলা ক্রিয়ার শেষে, হ্যাঁ, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে চলন্ত, ফুটন্ত, উড়ন্ত, মানে কি যদি অনন্ত থাকে, যেমন আমি একটি উড়ন্ত পাখি দেখলাম, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম, তাহলে এইখানে আপনি অন্য ওই যে আগের মতো প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং বিন, আই সিন বিষয়টা এরকম আসবে না। এখানে শুধুমাত্র কি আসবে? সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে আন্ডারলাইন করে লেখা, তাহলে বুঝতে সুবিধা হবে। ইত্যাদি থাকলে অনুবাদ করার সময় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে অনুবাদ করতে হয়। আচ্ছা, এরপরে উদীয়মান কি মান? মান থাকলে কি উদীয়মান, গুণায়মান, মানে এই মেশিনটা গুণায়মান, এই ফ্যানটা গুণায়মান। আচ্ছা, তারপরে দ্বিত্ব, যেমন হাসতে হাসতে কাঁদতে গেছে, যেমন মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করলো, মেয়েটি তারপরে কি নাচতে নাচতে গাইল, হ্যাঁ, আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি। ইত্যাদি থাকলে অনুবাদ করার সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। দ্বিতীয় কথার অন্তর্ভুক্ত আরেকটা কথা লিখবেন, এখানে একটা কথা বাকি আছে, এখানে আরেকটা কথা লিখবেন। বাংলা অসমাপিকা, সমাপিকা ক্রিয়ার শেষে
বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইত থাকলে, ইত থাকলে, থাকলে ইত বলতে কি, যেমন লিখিত, এভাবে লিখে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। লিখিত, পঠিত, এটসেট্রা। ইত থাকলে পাস্ট পার্টিসিপল ইউজ করে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অনুবাদ করতে হয়। পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অনুবাদ করতে হয়। দ্রুত লিখেন, পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অনুবাদ করতে হয়। যদি লেখা হয়ে থাকে তাহলে একটু বলেন ডান লেখা হয়েছে, অথবা ডান এত কষ্ট করে লেখেন, শুধু ডি লেখেন, তাহলে আমি দু একজন লেখেন আমি বুঝতে পারবো, সবার কমেন্ট করার দরকার নেই। একটু দু একজন লেখেন ডান, যদি লেখা হয়ে থাকে তাহলে আমি মুছে দিব। যদি লেখা হয়ে থাকে তাহলে আমি মুছে দিব। ওকে, ডান, লেখা হয়েছে। দেখেন, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এই উড়ন্ত শব্দটা নিচে আন্ডারলাইন করে ফেলবেন, উড়ন্ত শব্দটাকে আন্ডারলাইন করে ফেলবেন। উড়ন্ত শব্দটা একটু বলেন, উড়ন্ত শব্দটা দেখে আপনি কি এখানে বাই প্লাস বলেন তো, এখানে আমি একটু, এখানে আমি কি লিখছি, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আপনি লিখেন না পারফেক্ট পার্টিসিপল অথবা সরি প্রেপোজিশন প্লাস জেরান্ড, জেরান্ড। বলেন তো উড়ন্ত শব্দটা এটার শেষে আমরা যখন এরকম কিছু পেয়ে যাব, আমরা যখন এরকম কিছু পেয়ে যাব, তখন এই পারফেক্ট পার্টিসিপল অথবা প্রিপোজিশন প্লাস জেরান্ড এটা কি ব্যবহার করা যাবে নাকি? ইয়েস অর নট, এটা কি ব্যবহার করা যাবে? যখন আমরা উড়ন্ত শব্দটা পেয়ে গেলাম, উড়ন্ত মান দ্বিত্ব, উড়ন্ত মান দ্বিত্ব, আমরা কি ব্যবহার করব বলেন তো একটু দ্রুত। উড়ন্ত মান দ্বিত্ব, পারফেক্ট পার্টিসিপল এবং প্রিপোজিশন প্লাস জিরান্ড ব্যবহার করা যাবে? বলেন ব্যবহার করা কি যাবে? একটু দ্রুত বলতে হবে, ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা কি যাবে? না, ব্যবহার করা যাবে না। তাহলে মানে কি আমাদের কি ব্যবহার করতে হবে ভাই বলেন তো? শুধুমাত্র এটা, এই শব্দটাকে কিভাবে রাউন্ড দিবেন? রাউন্ড দিয়ে লিখবেন প্রেজেন্ট পার্টিসিপল, পি আর ই এস এ, প্রেজেন্ট পার্টিসিপল, পি আই সি আই পি এ পার্টিসিপল। তার মানে কি? I saw a flying bird, flying bird, I saw a flying bird, I saw a flying bird, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। I saw a flying bird, আমি একটা উড়ন্ত পাখিকে দেখলাম। বুঝতে পারলাম কি? I saw a flying bird, আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম। দুই নাম্বার एग्जांपल যদি দেই, মেয়েটি নাচতে নাচতে গাইল, নাচতে নাচতে গাইল। মেয়েটি নাচতে নাচতে গাইল, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে নাচতে নাচতে জায়গায় আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টি আই সি আই পি এল, প্রেজেন্ট পার্টিসিপল। আমার ব্যবহারটা কি ঠিক আছে কিনা ভুল আছে বলেন তো? ইয়েস অর নট? একটু বলেন। আমি এখানে দ্বিত্ব বুঝিয়েছি, মেয়েটি নাচতে নাচতে গাইলো, গাইলো পাস্ট টেন্স, সেটা আমরা পরে দেখব। মেয়েটি নাচতে নাচতে গাইলো, আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আমি কি ঠিক আছি? ইয়েস অর নট?
আমি কি ঠিক আছি? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আমি কি ঠিক আছি? বলেন। মেয়েটি নাচতে নাচতে গাইলো, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব আমি। আমি শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আমি কি ঠিক আছি নাকি ভুল? ঠিক আছি? ইয়েস অর নট? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? ইয়েস অর নট? ইয়েস। হ্যাঁ, আমি আনসার পেয়ে গেছি। আমি শুধু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আচ্ছা, তার মানে এখানে কি লিখবো? মেয়েটি নাচতে নাচতে গেল, মেয়েটি নাচতে নাচতে গেল। লেখেন, মেয়েটি নাচতে নাচতে গেল। দ্য গার্ল sang. The girl sang dancing. The girl sang dancing. মেয়েটি নাচতে নাচতে গাইল। মেয়েটি নাচতে নাচতে গাইল। মেয়েটি নাচতে নাচতে গাইল। আশা করি বুঝতে পারলাম। আরেকটা এক্সাম্পল লিখি, হ্যাঁ। দুর্নীতি প্রমাণ করার জন্য দুদক আসামির পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত নয় এই প্রমাণ দেওয়ার জন্য দুদক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে লিখিত ডকুমেন্ট বা লিখিত কি বলা যায়, লিখিত দলিল দস্তাবেজ দেওয়ার জন্য আবেদন করলো বা মানে বললো। তা আমার একটা লিখিত, আমরা যেটা বলি, আমার লিখিত প্রমাণ দরকার। আমার লিখিত প্রমাণ দরকার। এখানে বলুন প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল হবে? প্রেজেন্ট হলে প্রেজেন্ট, মানে পাস্ট হলে পাস্ট লেখেন। আমার লিখিত প্রমাণ দরকার। প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল হবে? রাইট ডাউন কুইকলি প্লিজ। প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? দেখি দ্রুত। প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? ভাই দ্রুত। প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? পাস্ট। পাস্ট। প্রেজেন্ট পার্টিসিপল কেন? তাহসিন প্রেজেন্ট পার্টিসিপল কেন? বাংলা অসমাপক ক্রিয়া শেষে যদি কি, হ্যাঁ, ই তো থাকলে তাহলে কি পাস্ট না? পাস্ট পাস্ট পাস্ট, নট প্রেজেন্ট। ওই যে একটু আগে দেখেন নিয়মটা দেখে লিখে দিছি, লিখেন একটু আগে লিখেন। তার মানে আমার প্রয়োজন কি বলেন তো? আই নিড। আই নিড আমার প্রয়োজন। আমার প্রয়োজন কি বলেন তো? আই নিড লিখেন, আই নিড রিটেন ডকুমেন্ট। লিখিত জায়গায় পাস্ট লিখে রাখবেন। লিখিত জায়গায় পাস্ট লিখে রাখবেন। আই নিড রিটেন ডকুমেন্ট লেখেন। বিসিএস বিগত প্রশ্ন একটা করাই। বিসিএস বিগত প্রশ্ন। আপনি সারা জীবন কাজে লাগবে আপনার, সারা জীবন। ক্লাসগুলো তো অবশ্যই রেকর্ড থাকছে, কোনো সমস্যা নেই। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমাদের জীবনে 28তম বিসিএস এর মনে হয় 28-29তম। আমাদের জীবনের অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমাদের জীবনের অনেক জিনিসকেই কঠিন ও আমাদের জীবনের অনেক জিনিসকেই
আমাদের জীবনে আমরা অনেক সাবজেক্টে বাদ আছে, আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমাদের জীবনে অনেক জিনিসকেই আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। রুল 4 অর্থাৎ নোট 4 এর প্রথম কথা, এই খুব ভালো করে লক্ষ্য করেন, নোট 4 এর প্রথম কথার সাথে মনে করে এটার সাথে লিঙ্ক আপ করতে মিলাইতে পারলাম কিনা, নোটের সাথে কি সামঞ্জস্য করতে পারলাম কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা সামঞ্জস্য করতে পারলে আপনি শিওর থাকেন অনুবাদ যেখানেই থাকুক এরকম মিনিমাম 2টা বা 3টা সেন্টেন্স থাকে। যে কোনো জায়গায় প্যাসিভ সেন্টেন্স থেকে 10টা নিয়ম পড়াই, তো আমি 10টা নিয়মের ভিতরে আপনার সর্বোচ্চ 20টা বা 25টা সেন্টেন্স থাকে। তো এই পার্টিসিপলের ব্যবহার থেকে মিনিমাম 2টা বা 3টা সেন্টেন্স থাকে প্রত্যেক অনুবাদে। মনে করে এটা লিঙ্ক আপটা ধরতে পারছি কিনা, যদি ধরতে পারে আমরা একটু বলি যে ইয়েস ধরতে পারলাম। আমরা ধরতে পারলাম, এটা একটু বলি। একটু বলি দ্রুত। আমরা যে 4 পড়লাম, নোট 4 এর প্রথম কথার সাথে কি মিল পাইলাম? আমরা যে 4 পড়লাম, নোট 4 পড়লাম, এটার সাথে কি মিল পাইলাম? আমরা কি ধরতে পারলাম? পারি নাই স্যার, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এটা ইম্পর্টেন্ট, ধরতে পারাটা ইম্পর্টেন্ট। কারা পারেন না এটা একটু বলেন। লিজা পারছে, মামুন পারেনি, কোনো সমস্যা নেই ভাই, আমি আবার বলছি, একটু বলেন দ্রুত, দ্রুত জানাতে হবে, দ্রুত। কারা পারেননি তারা একটু বলেন, কেউ কি পারেননি? নোট 4 প্রথম কথা, নোট 4 এ আমরা 2টা কথা বলেছি, প্রথম কথা দ্বিতীয় কথা। নোট 4 এ 2টা কথা বলেছি, প্রথম কথা দ্বিতীয় কথা। নোট 4 এ আমরা 2টা কথা বলেছি। ইয়েস, একজন পারেননি। আমাদের জীবনে অনেক জিনিসকেই কঠিন অসম্ভব মনে করে, কি বলছিলাম, মনে করে বাংলা অসমাপিকা ক্রিয়া, আপনাকে অসমাপিকা ক্রিয়া কিন্তু আগে চিন্তা হবে। বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে যদি ইয়া এ, ওইখানে एग्जांपल দিয়ে দিয়েছিলাম, দেখিয়া দেখে, করিয়া করে, এই যে করিয়া করে পাইলেন, এই যে করিয়া করে পাইলেন, এ পাইলেন, এ যদি এটা থাকে তাহলে এটাকে আমরা 3 ভাবে করতে পারি। কয় ভাবে মনে আছে? করিয়া করে, দেখিয়া দেখে, অথবা ইয়া এ থাকলে আমরা 3 ভাবে করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা আমাদের প্রেপোজিশন প্লাস জিরান্ট। তার মানে আমরা এখানে সাবজেক্ট খুঁজে বের করি। পরিত্যাগ করি, পরিত্যাগ করি মানে হচ্ছে গিভ আপ। কে পরিত্যাগ করি বলতো? আমরা পরিত্যাগ করি, আমরা পরিত্যাগ করি। তার মানে আমরা লিখতে পারি উই গিভ আপ, উই গিভ আপ। নোট 2 তে যান, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। নোট 2 তে কি ছিল? আমাদের অবজেক্ট ছিল। অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি পরিত্যাগ করি? অনেক জিনিসকেই, অনেক জিনিসকেই, মেনি থিংস, THINGS, মেনি থিংস, অনেক জিনিসকেই। তারপরে আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কঠিন ও অসম্ভব মনে করে। তার মানে কি বলেন তো? থিংকিং, THINKING, থিংকিং। এখন এই যে মেনি থিংস ব্যবহার করছেন, আপনি চাইলে একটা প্রোনাউন ব্যবহার করতে পারেন যদি আপনি বুঝেন, না বুঝলে দরকার নাই। থিংকিং কি বলেন তো? কঠিন, ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, ইম্পসিবল, POSSIBLE, ইম্পসিবল। এখানে থিংকিং ব্যবহার করে কি ব্যবহার করা স্যার? আমরা কি ব্যবহার করতে পারতাম বলেন তো? আমরা প্রথমেই নিয়ে যেতাম, নিতে পারতাম। উই গিভ আপ, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, রুল 2 তে চলে গেলাম, সরি নোট 2 তে চলে গেলাম। উই গিভ আপ মেনি থিংস, আমরা অনেক জিনিস ছেড়ে দিই। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কঠিন এবং অসম্ভব মনে করে। থিংকিং দেম ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, কঠিন এবং অসম্ভব জিনিস মনে করে, কঠিন এবং অসম্ভব বলে মনে করে। এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে করব না, আমাদের প্রয়োজন হলে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এটাকে কমপ্লেক্সে করতে পারি। যখন আমরা এটাকে মনে করি, when we think it is difficult and impossible in our life, যখন আমরা এটাকে কি মনে করি?
when we think many things, when we think অথবা when we consider many things difficult and impossible, যখন আমরা অনেক জিনিসকে ডিফিকাল্ট, কঠিন এবং অসম্ভব মনে করি, উই গিভ আপ ইট অথবা উই গিভ আপ দেম, আমরা তাদেরকে তখন পরিত্যাগ করি। আমরা এইভাবে কমপ্লেক্সে করতে পারি। দেখেন প্রথম নিয়মের সাথে একদম 100% মিলে যাবে। আমরা এটাকে এইভাবে করতে পারি, বাই থিংকিং। ওই যে 3 নাম্বার নিয়ম মনে আছে, প্রেপোজিশন প্লাস জিরান্ড, বাই থিংকিং, টি এস আই এন কি, থিংকিং বানান তো ভুলে গেলাম নাকি, টি এস আই এন কে আই এন টি, বাই থিংকিং difficult, difficult, difficult and impossible, possible, impossible, এরপরে কমা উই ডট 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 আমরা সবাই ব্যবহার করতে পারি। বাই থিংকিং এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, is a be having thought, ভাবিয়া, having thought, them difficult, them ব্যবহার করলে খুব সুন্দর হয়। আপনি যখন অনুবাদে দক্ষ হয়ে যাবেন তখন আপনি এইরকম প্রণাম নিয়ে আসতে পারবেন। হ্যাভিং দ্যাট আপনি ব্যবহার না করলেও সমস্যা নেই, হ্যাভিং দ্যাট ডিফিকাল্ট, হ্যাভিং থট ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল উই ব্যবহার করতে পারি। আমরা 2 নাম্বার নিয়ম অনুসারে ইন আওয়ার লাইফটাকে আমরা প্রথম ব্যবহার করতে পারি, ইন আওয়ার লাইফ, এরপর আমরা একটা কমা দিতে পারি, ইন আওয়ার লাইফ। ওই যে মনে আছে আমাদের জীবনে, কোথায় আমাদের জীবনে আমরা অপারেশন থেকে প্রথমে নিয়ে যেতে পারি, ব্যাটার বিলটাকে প্রথমে নিয়ে যেতে পারি। বুঝাইতে পারলাম? যদি খুব ভালো করে বুঝে থাকেন তাহলে লেখেন নোট 4 ক্লিয়ার অথবা 4 সমান সমান ক্লিয়ার। আজকে এই পর্যন্ত থাকবে, নোট 4 ক্লিয়ার। আপনি যদি মানে ভালো করে মাথায় ঢুকায় নিতে পারেন, 10টা নিয়মের পরে 50টা নিয়মের একটা পরীক্ষা হবে, কিন্তু 50টা ইতের। আচ্ছা হ্যাঁ, সিমিং দা হয় সমস্যা নেই, সিমিং দা ডিফিকাল্টিস অফ মেনি থিংস, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। আপনি সিমিং দিয়ে দেন, থিঙ্কিং দিয়ে দেন, অথবা আপনি কনসিডারিং দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সিনোনিম নিয়ে ব্যবহার কোনো ব্যাপার না। আচ্ছা, উই অ্যাবান্ডন আওয়ার ভেরিয়াস থিংস ইন আওয়ার লাইফ থিঙ্কিং, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি তো কি ব্যবহার করছেন, গিভ আপের জায়গায় আপনি থিঙ্ক ব্যবহার করছেন, ভেরিয়াসের জায়গায় মেনি থিং ব্যবহার করছেন, মেনির জায়গায় ভেরি থিং ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই। সিনোনিম ব্যবহার কোনো ব্যাপার না। মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, আপনার অনুবাদে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকলে আপনার অনুবাদ মোটামুটি হয়ে যায়। একটু বলতে হবে যে ক্লিয়ার করতে পারলাম কিনা ভাই। হ্যাঁ, ওকে। আর এখন একটু ধৈর্য থাকতে হবে, আমাদের ক্লাস ডিউরেশনটা একটু বাড়বে, কেমন? আগামী ক্লাসে চিন্তা করব আমি 5, 6, 7। আচ্ছা, থিঙ্কিং টাফ অ্যান্ড ইম্পসিবল উই গিভ, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি টাফ কোনো ব্যাপার না ভাই, আপনি ডিফিকাল্টের জায়গায় টাফ ব্যবহার করছেন, কোনো সমস্যা না। নোট 4 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। নোট 4 ক্লিয়ার, ওকে। নোট 4-এর উপর ডিপেন্ড করে কালকের ভিতরে হচ্ছে আপনার 5 থেকে 7টা অনুবাদ দেওয়া থাকবে, এটা আপনারা করে রাখবেন, বাড়ির কাজ দেওয়া থাকবে। আমি এছাড়া নামাজ পড়িনি এখনো, এই জন্য আমি লিখে দিতাম, নাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, ইট সিমস দ্যাট উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ, না ইট সিমস দ্যাট কেন ব্যবহার করবেন? তাহলে সেন্টেন্সের পরিপূর্ণতা আসে না তো, জান্নাত সেন্টেন্সের পরিপূর্ণতা আসে না, না এবার সেন্টেন্সের পরিপূর্ণতা আসে না, কারণ আপনিও মেনি থিংস ব্যবহার করেন, কনসিডারেবল ব্যবহার করেননি, ডিফিকাল্ট ব্যবহার করেননি, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। যে নোটটা শিখাচ্ছি এই নোটটা আপনার অন্যভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। আগে 10টা নোট ক্লিয়ার করেন, এই তো 4টা নোট হয়ে গেল, আর সর্বোচ্চ 1 দিন বা 2 দিন লাগবে, এরপর আমাদের অনুবাদ শেষ। এরপরে শুধু প্র্যাকটিস করবে, দেখবেন উড়া ধরে অনুবাদ করবো, আমরা বড় অনুবাদ দিয়ে দিব, দেখবেন আপনারা করে ফেলছেন। এবং অনুবাদের শীটের সাইডে আমি লিখে দেবো নোট 1, নোট 2, নোট 3, নোট 4 এভাবে লিখে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো, বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ।